বুড়িমা, এই বাজিটা ধরো, জলদি আঁচলের নিচে লুকিয়ে ফেলো তো। তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন মা? আমার কোনো কষ্ট হচ্ছিল না তো। কত দূর পায়ে হেঁটে এসেছো, তোমাকে দেখেই ক্লান্ত মনে হচ্ছে। খাবারগুলো খেয়ে নিও বুড়িমা। আমি এলেই তুই সব সময় আমার জন্য কত কষ্ট করিস মা। কষ্টের কিছু নেই গো বুড়িমা, তুমি আবার এসো। আমি এখন যাই বুড়িমা, দেরি হলে মা আবার খুঁজবে, আর না পেলে কথা শোনাবে। হ্যাঁ, তুই যা মা, দেরি করিস না, জলদি যা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? ওই রে, মা ডাকতে শুরু করেছে, আমি যাই বুড়িমা। আচ্ছা বাছা, ভালো থাকিস। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, ডেকেছিলাম। কোথায় ছিলে শুনি? এইদিকে বেলা যে গড়িয়ে যাচ্ছে সেই খেয়াল আছে তোমার? বলি, রান্না কখন চড়াবে? এক্ষুনি শাস্তি মা। বলি, টিকুদের বাড়ির সবজি বাগানে দেখলাম কি চমৎকার সবজি ফলেছে। যাও তো, ওখান থেকে কিছু সবজি তুলে এনে রান্না শুরু করো গে। ঘরে তো সবজি রয়েছে মা, টিকুদের সবজি বাগান থেকে সবজি তুলে আনবো কেন? মানে, তুলে আনতে বলেছি তুলে আনবে, এত কথা বলছো কেন? যাও তো, জলদি যাও। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ি মার অন্যের জিনিসের প্রতি কেবল লোভ আর লোভ, কবে যে এই স্বভাব দূর হবে? নিজের ঘরে থাকলেও আরেকজনেরটা তার চাই চাই। ছেলেগুলোও হয়েছে তার মায়ের মতোই। আমি বাবা অন্যের বাগান থেকে সবজি তুলতে পারবো না, কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে সুযোগ বুঝে লুকিয়ে বাড়িতে ঢুকে পড়বো। মা, তুমি এখানে কি করছো? আস্তে আস্তে, তোর দাদি শুনবে তো। আমি এখানে জানতে পারলে অনর্থ হয়ে যাবে। ও, বুঝেছি। দাদি তোমাকে আবার অন্যের বাড়ি থেকে সবজি তুলে আনতে বলেছে, তাই না? হ্যাঁ রে বাবা, কি যে বিপদে পড়েছি। মাকে হাজার বললেও তো বুঝবে না যে ঘরে সবজি আছে, তারপরও অন্যের বাগান থেকে সবজি তুলে আনতে বলবেন। দাদিরে স্বভাব আর গেল না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে উল্টোপাল্টা কথা বলে দাদিকে ব্যস্ত রাখছি। তুমি এই সুযোগে বাড়িতে ঢুকে পড়ো, কেমন? দাদি, ও দাদি। কিরে, কিছু বলবি? দাদি, বলতে পারো, আকাশে যে সাদা রঙের পাখিগুলো উড়ে, ওগুলো কি পাখি? কি আবার, পায়রা? আরে না, ওই যে সাদা সাদা ডানা, যে ওই যে সাদা সাদা ডানা। সাদা পাখির ডানা তো সাদাই হবে। আরে দাদি, বলো না, ওই যে দুটো পা আর ঠোঁট আছে। সব পাখিরই দুটো পা আর ঠোঁট আছে। আরে দাদি, বুঝলে না, তোমার সাথে মজা করছিলাম। কেমন বোকা বানালাম তোমাকে। হতচ্ছাড়া, এতক্ষণ মজা নেওয়া হচ্ছিল না? দাঁড়া, আমার লাঠিটা কোথায়, দেখাচ্ছি মজা। ওরে বাবারি, আমি পালাই পালাই। তুমি এইখানেই অপেক্ষা করো মাঝি ভাই, আমি এখনই আইতাছি। তারপর আবার ওই পারে নিয়ে যাই আমারে, বুঝলা? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি জলদি আইসো, কেমন? খবর পাইছি বেশ কয়টা বাড়ি খালি, বাড়ির লোকেরা বেড়াইতে গেছে। এই সুযোগে সেই বাড়িগুলাতে মোটা দাইন মারবো। টাকা পয়সা, গয়না, মূল্যবান যা কিছু আছে সব নিয়ে আইতে হইব। আরে, এই রাইতে দেখি এইখানে হাট বইছে, আজব ব্যাপার। যাই তো, গিয়া দেখি ব্যাপারখানা কি। আসুন আসুন, দেখুন, নিয়ে যান, দেখুন কি পছন্দ হয়, আসুন নিয়ে যান, দেখুন কি পছন্দ হয় সেটা নিয়ে যান না। এগুলান এগুলান তো অনেক দামি।
আপনার পছন্দের জিনিসটি নিয়ে যান, যেটা ভালো লাগে। এইটার দাম কত? যেইটা নিবেন সেইটাই 1 পয়সা। কি বলতাছেন? এইসব মাত্র 1 পয়সা? হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে এটা? এগুলো খুব ভালো বাসন। আমি এটা নিচ্ছি। এই যে নিন, দাম নিন। আরো অনেক ভালো ভালো জিনিস আছে, দাঁড়ান এনে দিচ্ছি। এই যে দেখুন, এগুলো বেশ ভালো বাসন, দেখুন পছন্দ হয় কিনা। আরে বাবা, এগুলা তো ভীষণ সুন্দর। বাবারে বাবা, নিতে পারলে ভালোই হইতো। তবে আইজ আর কিচ্ছু নিমু না, আরেকদিন নিমু। আইজ তাহলে যাই। তাড়াতাড়ি চলো হে মাঝি ভাই। এইবারে আমার ভাড়াটা দিয়ে দাও ভাই। আরে ভাই, তোমার নৌকা দিয়ে পারাপার হইছি, ভাড়া তো দিমু। আমি তার পলাইয়া যাইতাছি না ভাই, তুমি থাকো এইখানে। আমি বাড়ি গিয়া তোমার ভাড়া নিয়ে আইতাছি, কেমন? ভাড়া নিয়ে আইবেন মানে? ভাড়া সত্যিই দিবেন নাকি আপনি? কেন দিব না, আমার বাড়ি এইখানেই। আমি এই জামু আর এই আইনু, তুমি একটু দাঁড়াও, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি কইরো না। আরে না 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 না, আমি এই জামু আর এই আইমু। বইসা থাকো মাঝি ভাই, তোমার ভাড়া তুমি আর কোনোদিনও পাবা না। এ কিরে, সবাই কোন জায়গায় গেল? ঘরের জিনিসপত্রই বা কই গেল? হ্যাঁ, কই রে, তোমরা সবাই কই গেলা? জামিলা, আমিন, তোমরা সবাই কই? হ্যাঁ, সবাই সবাই আমারে সাইডে চইলা গেছে, আমারে একা রাইখে সবাই চইলা গেছে। সব হারিয়েছ, তাই না? যা তোমার না তার প্রতি লোভ করেছ, অন্যের জিনিস নিয়েছ, নিজের কিছু তো হারাতেই হবে, তাই না? আপনি কেডা? আপনি কি করে জানলেন? আমি জানি, আমি সবই জানি। লোভে পড়ে কিছু নিলে সব হারাতে হবে। লোভ করলে হারাবে, আর দয়া দেখালে পাবে। লোভের ফল কখনো ভালো হয় না। সব হারাতে হবে, সব হারাতে হবে। আজকে বড় মাছ কোথায়? টেবিলে বড় মাছ দেখছি না যে। বড় মাছ তো প্রতিদিনই খাওয়া হয়, একদিন না খেলে কি ক্ষতি হবে? আমি আর ভাইজান আমরা কেউই বড় মাছ ছাড়া খেতে পারি না, তুমি তো জানোই ভাবি সেটা। জানি তো, তোমার কাজই তো গান্ডে পিন্ডে গেলা, কাজকর্ম তো কেউ করো না। বাবার রেখে যাওয়া গাছেরটা মাছেরটা থেকে খাচ্ছ, আবার বিলাসিতার অন্ত নেই। ওভাবে কেন বলছো ভাবি? ওরা একটু আরাম ভালোবাসে, এই যা। এত আরাম ভালো না জামিলা, ঠিক মতো বেঁচে থাকতে হলে কাজ করা লাগে। আমাদের বংশের লোকদের বিলাসিতাতেই পরিচয়, বনেদি বংশ বলে কথা। বনেদি বংশের লোকেরাও কাজকর্ম করে, তোমাদের মতো সারাদিন শুয়ে বসে আলসেমো করে না। সারাদিন কেবল খাওয়া আর ঘুম, আর পরের জিনিসের প্রতি লোভ করা, এছাড়া আর কি পারো তোমরা? হ্যাঁ, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, তুমি আমাদের বংশের হাবভাব বুঝবে না। আরে হাসান, তোর গায়ের চাদরটা দেখছি নতুন, বেশ সুন্দর তো। বাহ, আমার বন্ধু রফিকের চাদর ভাইজান, ভালো লেগেছে, আমি নিয়ে চলে এসেছি। দেখেছো দেখেছো, আরেকজনের চাদর নিয়ে চলে এসেছে, যা তোমার নিজের না, তাই নিয়ে কেন লোভ করো ছোট ভাই? তুমি বুঝবে না ভালো জিনিসের কদর। ভালো জিনিস হাতে পেলে হাতছাড়া করা উচিত নয়। আমরা বুঝি, আমার ছেলেও বুঝবে, তুমি দেখে নিও। বাবা, যা আমার না আমি তাতে কখনো লোভ করব না।
লোভের ফল কখনো ভালো হয় না। কাজল এখনো ছোট, ও বড় হলে বুঝবে ভালো জিনিসের কদর কি। কষ্ট করে নিজের যা অর্জন সেটাই ভালো চাচা, সেটার কদরই আমার কাছে অনেক। তুমি এখনো ছোট, এসব তুমি বুঝবে না। নে বাবা, বড় মাছ তো আজ নেই, মাংসের বড় পিসটা তুই নে কেমন। না বাবা, আমার খাওয়া হয়ে গেছে, মাংসের বড় পিস তোমরা খাও, আমি উঠছি। বুঝলে ভাইজান, ও ছোট মানুষ, অবুঝ, বড় হলে ঠিকই বুঝবে ভালো খাবার কাকে বলে। থাক, মাংসের বড় পিসটা বরং আমিই খাই। মাংসের বাটি প্রায় পুরোটা তুই আজ শেষ করেছিস, তাই এই বড় পিস আমার। কমলা, মা কমলা, আছিস? কে কে এসেছে? আপনি কে? কমলা কি বাড়িতে আছে? না তো, বৌমা বাড়িতে নেই। তাকে কি দরকার? আমি কমলার পরিচিত, আমি এসেছিলাম একটা পুরনো যদি চাদর পাওয়া যায়। আসলে বড্ড শীত পড়েছে তো। কি শীত পড়েছে আর অমনি চলে এসেছেন কমলার কাছে চাদর চাইতে? কি হয়েছে মা? দেখ বাবা, উনি নাকি কমলার পরিচিত, শীত পড়েছে দেখে চাদর চাইতে চলে এসেছে। বলি তোর বউয়ের আক্কেল দেখ, তলে তলে সব বিলিয়ে বেড়াচ্ছে। দেখো বুড়িমা, আমার কাছে কোনো চাদর নেই, তুমি অন্য জায়গা দেখো কেমন। বাবা, একটা পুরনো চাদর হলেই চলতো। নতুন পুরাতন কোনো চাদরই নেই আমার কাছে, বললামই তো, তুমি অন্য কোথাও দেখো, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে। কাজলটা কোথায় গেল? কাজল, কাজল কোথায় রে? আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, তুই চল আমার সাথে, নদীর ওপারে যাব আমার এক বন্ধুর বাড়িতে, তুইও চল সাথে, চল। আচ্ছা ঠিক আছে, চলো বাবা। কত রাত হয়ে গেল ফিরতে, তবে খাওয়াটা বেশ হয়েছিল, তাই না কাজল? হ্যাঁ বাবা, ভালোই ছিল। এখন জলদি চল, তোর মা হয়তো চিন্তা করছে। আরে, ওই হাট আবার কবে থেকে বসে? তাও এই রাতের বেলা, কখনো দেখিনি তো। চল তো কাজল, গিয়ে দেখি ব্যাপারখানা কি। রাতের বেলা নদীর পাড়ে এমন হাট, অদ্ভুত ব্যাপার। বাবা চলো, আমরা চলে যাই, ব্যাপারটা কেমন যেন ভালো মনে হচ্ছে না আমার। আরে দাঁড়া না, দেখি ব্যাপারখানা কি। দেখ দেখ, ওই দোকানে কত সুন্দর সুন্দর বাসন। ওই দোকানে দেখ, ওই 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 যে কত সুন্দর সুন্দর গয়না, দেখেই মনে হচ্ছে অনেক দামি রে। রাতের বেলা নদীর পাড়ে এই হাটের ব্যাপারটাই তো অদ্ভুত লাগছে বাবা। অনেক তো দেখা হলো, এবার চলো না, যাই। এসেছি যখন একটু দেখেই যাই না। আরে আরে, ওদিকটাই কি, চল তো যাই। আসুন, দেখুন, যা পছন্দ হয় নিয়ে যান, দাম মাত্র 1 পয়সা। কি বলছেন? এ তো আজব ব্যাপার, মাত্র 1 পয়সা? হ্যাঁ, যা নিবেন তাই 1 পয়সা। বাহ, এটা বেশ সুন্দর, তাই না কাজল? আমাকে এটা দিন তো। জি জি, অবশ্যই। আরো কিছু ভালো লাগলে নিয়ে যান। এই যে আপনার কাপড়ের দাম। আমার কাছে আরো অনেক ভালো ভালো কাপড় আছে, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। কেউ দেখছে না, বিক্রেতাও নেই, এই ফাঁকে দুটো চাদর নিয়ে নেই। না বাবা, এ তো চুরি, এ কাজ করো না।
এ চুরি না রে, এ হচ্ছে সুযোগ। সব সময় সুযোগ আসে না। তুই ছোট মানুষ, চুপ করে থাকতো। দেখ আমি কি করি। তোর মার জন্য নিতে পারলে ভালো হতো, তাই না কাজল? আজ বরং থাক, আরেকদিন নেওয়া যাবে। আজ তাহলে আসি। চল কাজল, চল। জিনিসগুলো ভালোই পেলাম, কি বলিস কাজল? এ কি, কাজল কোথায়? কাজল, কাজল! এ কি, এখানেই তো হাট বসেছিল, কোথায় গেল? এত লোকজন, এত দোকানপাট, সব কোথায় গেল? কাজল, কাজল, কমলা, কমলা, হাসান, মা, জামিলা, তোমরা কোথায় গেলে সবাই? আবার ছেলে কোথায় গেল? সবাই আমাকে ফেলে চলে গেল, আমাকে একদম একা করে দিয়ে গেল, আবার সব কিছু হারিয়ে গেল। সৃষ্টিকর্তা, এ কিসের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এ কিসের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? এখন আর কেঁদে কি হবে বলো? সব হারিয়েছ তো। লোভ করলে এমনই হয়, হারাতে হয়। লোভ করে নিয়েছ, এখন সব হারিয়েছ। লোভ করে নিলে হারাবে, তবে দয়া দিলে পাবে। আপনি আপনি কি করে জানলেন? আমি সব জানি। লোভ থেকেই এসব শুরু। সব হারাতে হবে, সব হারাতে হবে। কিন্তু কেন? আমার সাথে এমন ভয়ঙ্কর ব্যাপার কেন ঘটল? কেন ঘটেছে জানতে চাও? তবে শোনো। আসুন ভাই, আসুন। পছন্দ করে যা লাগে নিয়ে যান, যা দরকার হয় নিয়ে যান। দাম মাত্র 1 পয়সা করে। ভাই, তোমার এই দোকানের জন্য আমার মাইয়াটা আজ তার বিয়াতে একখানা সুন্দর শাড়ি পরতে পারবো। ওপরাল্লাহ তোমার মঙ্গল করুক, তোমার অনেক মঙ্গল করুক। তোমার যা ভালো লাগে তুমি নিয়ে যাও ভাই। আমি এ দোকানখানা দিয়েছি অভাবী মানুষের উপকারের জন্য, তাদের কিছু শখ যেন তারা মেটাতে পারে, তার জন্য। আজ তোমার জন্যই আমার মাইয়াটার অনেক দিনের শখ পূরণ হইব ভাই। আমি এই শাড়িখানা নেই ভাই। হ্যাঁ, অবশ্যই। তোমার আরো কিছু পছন্দ হলে তুমি সেটাও নিয়ে যাও। এই শাড়িটা হইলেই হইব। আমার মাইয়াটার অনেক শখ আছিল এমন একটা শাড়ি পরব। গরিবের মাইয়া, শখ পূরণের ভাগ্য নিয়ে তো আহে নাই। আজ তাও একটা শখ পূরণ করতে পারবো। নাও না, তুমি নিয়ে যাও এটা। আমি তো এখন 1 পয়সা আনি নাই। আরে ব্যাপার না, তুমি আরেকদিন দিও। যাও, 1 পয়সা তাও যদি দিতে না পারি, না 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 না, আমি আজকেই নিয়ে আইতাছি। আমি কিছুক্ষণ পরে আইতাছি। শাড়িখানা আমার জন্য রাইখো ভাই, ঠিক আছে? অবশ্যই, এই শাড়িখানা তোমার মেয়ের জন্যই রাখবো। তোমার এই দোকানখানার কথা অনেক শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। এখন তো দেখি সত্যিই ভাই। আর কি চমৎকার সব জিনিস রেখেছো ভাই। কিন্তু এত অল্প দামে এসব বিক্রি করে লাভটা কি বলো? লাভ তো কিছু না ভাই, লাভ ওই একটাই, যে কিছু অভাবী লোকের মুখে হাসি দেখতে পাই। তোমার যা অদ্ভুত চিন্তা ভাই। আরে, এই শাড়িখানা তো বেশ। আমি এই শাড়িটা নিতে চাই। ওটা দেয়া যাবে না, ওটা বিক্রি হয়ে গেছে। তুমি অন্য কিছু নাও। 1 পয়সাতেই তো বিক্রি হয়ে গেছে নাকি? আমি এই শাড়ির দাম আসল দামের চাইতেও আরো বেশি দেব। তুমি এটা আমাকে দাও। না না, এটা দেয়া যাবে না। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, এই শাড়িটা আমি তাকেই দেব। আচ্ছা ঠিক আছে, এটা তো পেলাম না। এরকম আর কোনো শাড়ি আছে তোমার কাছে? এখানে তো দেখছি না, একটু খুঁজে দেখতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
এই যে এই শাড়িখানা দেখো, আজই এনেছি। হ্যাঁ, খুব সুন্দর। তবে ভাবছি কি এখন আর শাড়ি নেব না, আজ তাহলে আসি। ভাই, এই যে পয়সা আনছি, দেও। এইবার আমারে শাড়িখানা দেও। হ্যাঁ, অবশ্যই দিচ্ছি এখনই। এ কি, শাড়িখানা তো মাত্রই এখানে ছিল, কোথায় গেল? কি কইতাছো ভাই? শাড়িটা খুঁজা পাইতাছো না? না ভাই, এখানেই তো রাখা ছিল, কেউ কি নিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। শাড়ি খান তুমি বিক্রি করে দিলা ভাই? আরে না না, কি বলছো তুমি? আমি তোমার জন্যই রেখেছি এখানে। থাক, আর বলতে হইব না ভাই। নিশ্চয়ই এর থেকে বেশি দাম পাইছ, তাই বেচে দিছ। তা দিবাই না কেন? গরিব লোকদের কথা আর কেরা ভাবে? কেউ ভাবে না, কেউ না, কেউ না। আরে না না, বিশ্বাস করো ভাই, এখানেই ছিল। আমি মাত্রই আমি বুঝতে পারছি ভাই, অভাগী মাইয়াটা শখ করছিল শাড়ি পরবো, কত আশা কইরা বসে থাকবো, তাও জুটলো না, কিছুই হইল না। গরিব মানুষ কেউ কিছু করে না। হে বিধাতা, তুমি কি দেখছো সব? যেসব লোকের লোভের কারণে অন্যের ক্ষতি হয়, তাদের বিচার তোমার হাতেই ছেড়ে দিলাম আমি। সৃষ্টিকর্তার বিচার কিনা জানি না, তবে এরপর প্রায়ই নদীর পারে ওই হাট দেখা যায়, যেখানে মানুষ লোভে পড়ে যায়, লোভে পড়ে অন্যের জিনিস নেয় এবং পরে নিজের সব হারায়। শুনুন, যাবেন না, একটু শুনুন না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো কোনো কিছুর ওপর লোভ করব না। আমার অনেক বড় শিক্ষা হয়েছে। আমি আবার সবাইকে ফিরে পেতে চাই। একটা উপায় বলে দিন, দয়া করুন। ধৈর্য ধরো এবং ভাবতে থাকো, উপায় ঠিক পেয়ে যাবে। কমলা, মা কমলা। আরে বুড়িমা, আপনি? আমি বাবা আবার এলাম, কিছু মনে করুন না বাবা। কমলাকে নিয়ে কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই ভাবলাম একবার মেয়েটাকে দেখে যাই। কমলা তো নেই বুড়িমা। কোথায় গেছে? বাইরে গেছে বুঝি? সে অনেক কথা বুড়িমা, কেউ হয়তো বিশ্বাস করবে না। আপনি বসুন বুড়িমা, অনেক দূর পথ হেঁটে এসেছেন। না বাবা, আজ আমি যাই। কমলার সাথে আজও দেখা হলো না, আবার আসবো একদিন। কমলা কোথায় তা আমি যদি জানতাম। ধৈর্য ধরা আর ভাবা ছাড়া আর কোনো উপায় যদি পেতাম। লোকটা বলেছিল লোভ করলে হারাবে, দয়া করলে পাবে। তার মানে কি? বুড়িমা, বুড়িমা, একটু দাঁড়ান। কি হয়েছে বাবা? বুড়িমা, আপনি সেদিন চাদর চেয়েছিলেন, এই যে নিন মা, এই চাদর দুটো রাখুন। না মা, আপনাকে নিতেই হবে। আপনার কমলার জন্যই না হয় নিন, দয়া করে নিন মা, নিন। আচ্ছা, আমি নিচ্ছি বাবা। সৃষ্টিকর্তা তোমার ভালো করুন। তোমরা সবাই ফিরে এসেছো? সত্যি ফিরে এসেছো? আবার আবার যে কি খুশি লাগছে। হ্যাঁ গো, আমরা সবাই ফিরে এসেছি। এই যে দেখো, সবাই আছে এখানে। আবার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো লোভ করব না। আমি আগেই বলেছিলাম বাবা, লোভের ফল কখনো ভালো হয় না। তুই একদম ঠিক বলেছিলি বাবা, আমিও আর কখনো লোভ করব না, কারো জিনিসের প্রতি তো একদমই না। আমি বুঝে গেছি, নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়, তা দিয়েই চলতে হয়, আর সাধ্যমতো দান করতে হয়।
যাক, সবাই বুঝতে পেরেছে তো লোভের কুফল। এখন সবাই ঘরে চলো, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। চলো চলো, ঘরে চলো সবাই। আমারও যা আছে আমি তাই দিয়ে খাবো, আর এখন থেকে ভালো খাবার সবাই মিলে ভাগ করে খাবো। যাক, মাংসের বড় পিসটা তাহলে সবার পেটেই যাচ্ছে অবশেষে। বাবারে বাবা, এ কেমন ঠান্ডা পড়েছে! এমন ঠান্ডা তো আমি বাপের জন্মেও দেখিনি। কুয়াশার কারণে তো মনে হচ্ছে চারদিক ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে না। বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো তো। সীমা, বলুন কি হয়েছে? একটু আগুন বানাও তো, যে পরিমাণ ঠান্ডা পড়েছে। একটু আগুনে গাটা না সেকলে মনে হয় শীতটা কমবে না। আচ্ছা ঠিক আছে মা, আপনি আসুন, আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। আসুন মা, আগুন বানানো হয়ে গেছে, গাটা একটু সেকে নিন মা। আহ বৌমা, এবার একটু ভালো লাগছে। কি যে শীত পড়েছে এবার, মনে হচ্ছে হাড়ও কেঁপে যাচ্ছে। হ্যাঁ মা, এবার শীতটা একটু বেশি পড়েছে। আপনি বসে বসে আগুনে হাত পা সেকতে লাগুন, আমি গিয়ে বরং সকালের খাবারটা তৈরি করি। হ্যাঁ যাও, বেলা তো আর থেমে নেই, পেটে তো দানা পানি কিছু দিতে হবে। গিন্নি, তাড়াতাড়ি আগুন দাও, আমি তো জমে হিম হয়ে যাচ্ছি। ও গিন্নি, কই তুমি? আরে খোকা যে, আয় এদিকে আয়, এখানে আগুন আছে বাবা। তুমি তো একটু আগেই মাঠে গেলে, তা তো তাড়াতাড়ি চলে এলে যে। বেলা 10টা বেজে গেছে, তাও বেলার মুখ চোখে দেখা যাচ্ছে না। মাঠে খুব শীত আর বাতাস বইছে, মাঠে দাঁড়াতে না পেরে চলে আসলাম। বেশ করেছিস, আগে নিজে বাঁচলে বাপের নাম, জীবনে যদি না থাকে তাহলে কাজ দিয়ে আর কি হবে। তা তোর ধানের কি অবস্থা রে দিনু? এখনো তো ভালো মনে হচ্ছে, কিন্তু এত কুয়াশা পড়লে কি হবে বোঝা যাচ্ছে না গো। হ্যাঁ রে বাবা, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। উনি যতটুকু আমাদের কপালে লিখে রেখেছেন ততটুকু আমরা ঠিকই পাবো, আর যেটা আমাদের কপালে লেখা নেই সেটা হাজার কষ্ট করলেও পাবো না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তুই বস, আমি ঘরে গেলাম বাবা। বৌমা, তোমার রান্না হলো? আমার কিন্তু বেশ খিদে পেয়েছে। হ্যাঁ মা, রান্না প্রায় শেষ, আমি এক্ষুনি নিয়ে আসছি, গিয়ে বসতে লাগুন। শীতের কুয়াশা ঢাকা আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল, জোরে জোরে বাতাস বইতে লাগলো। এরপরেই শুরু হলো তুমুল বৃষ্টি। ওগো ওগো, তাড়াতাড়ি বাইরে এসো, গরু ছাগলগুলো উঠাও, এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলো গিন্নি, এই শীতের মধ্যে বৃষ্টি আসবে কোথা থেকে? হায় হায়, এ হাড় কাঁপানো শীতের মধ্যে আবার এ কেমন বৃষ্টি শুরু হলো? হায় রে দিনু, প্রকৃতির কেমন আচরণ! মনে হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। না হলে আমার জন্মেও তো শীতকালে বৃষ্টি দেখিনি কখনো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, গরমের সময় বৃষ্টি হয় না, আর এই কনকনে শীতের সময় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। মা, এই বিরূপ আবহাওয়ায় ফসলের কি অবস্থা হবে কে জানে। এই ফসল কটাই যে ভরসা, ফসল না হলে কপালে দুঃখের শেষ থাকবে না। আমাদের তো করার কিছুই নেই, কি আর করা, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চা, উনি ছাড়া কেউ আমাদের রক্ষা করার মতন নেই। 3 দিন 3 রাত টানা বৃষ্টি হলো, বৃষ্টির জলে খাল বিল ভেসে রাস্তাঘাট সব কিছু ডুবে গেল, সবার ঘরবাড়িতে পানি উঠে গেল। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো, আর তো পারছি না। তুমি ছাড়া তো আমাদের রক্ষা করার কেউ নেই, আমাদের রক্ষা করো। দিনু,
আমায় একটা কথা দিত বাবা। আমি আমি তো আর সহ্য করতে পারছি না, যেমন শীত তেমনি ঠান্ডা হাওয়া। হ্যাঁ হ্যাঁ মা, দিচ্ছি। এইবার আমাদের যে কি অবস্থা হবে তা কে জানে। কটা দিন ধরে কাজেও যেতে পারছি না। চিন্তা করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওগো, ঘরের খাবারও তো শেষ, কি করব এখন? আমরা না হয় দুদিন না খেয়ে থাকলাম, কিন্তু মা? হ্যাঁ হ্যাঁ গিন্নি, ভেবো না, দেখি আমি খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সকালের দিকে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল। তাদের ঘরের ভেতর পর্যন্ত জল ঢুকে পড়েছিল। আজ 3 দিন পরে বৃষ্টিটা থামলো, চারিদিকে শুধু জল আর জল। হ্যাঁ মা, আমি একটু ধান ক্ষেতটা দেখে আসি। ধানের ক্ষেতটাও হয়তো বা জলে ডুবে গেছে, তবুও একটা বার ঘুরে দেখে আসি। সাবধানে যাস, কোথায় রাস্তা কোথায় পুকুর খন্দ তা তো বোঝার উপায় নেই। হ্যাঁ মা, দেখে শুনেই যাব। দিনু তার ধান ক্ষেত দেখে কষ্টে কেঁদে উঠল। দিনুর ধান ক্ষেত পুরো পানির নিচে ডুবেছিল। হায় সৃষ্টিকর্তা, এ কেমন ক্ষতি হয়ে গেল! আমার সব ধান তো ডুবে গেছে, এবার মা বউকে নিয়ে খাবো কি? আমাদের তো এবার না খেয়ে মরতে হবে। কিরে দিনু, আকাশের দিকে তাকিয়ে এমন করে কাঁদছিস কেন? না কেঁদে কি করব? আমার সব ধান তো জলের নিচে ডুবে গেছে। এর থেকে তো একটা ধানও ঘরে তুলতে পারবো না। কি করব আমি? পরিবারকে নিয়ে তো না খেয়ে মরতে হবে। কি করব আমি? কাঁদিস না রে দিনু, কাঁদিস না। গ্রামের সবার ধানই জলের নিচে। এইবার এই সর্বনাশা বন্যায় গ্রামের সবার খুব দুঃখে কষ্টে দিন পার করতে হবে। হ্যাঁ গো দাদা, এমনিতেই শীতকালে বন্যা, তার উপরে খাবারের অভাব। কি যে আছে কপালে কে জানে। পরে কথা হবে, চিন্তা করিস না। এই কনকনে শীতের ভেতরে এভাবে ভিজলে শরীর খারাপ করবে। তাড়াতাড়ি বাড়ি যা, যা হবার তো হয়েই গেছে। গিন্নি, তাড়াতাড়ি শুকনো কাপড় দাও, খুব শীত লাগছে গো। মনে হচ্ছে শীতের তোরে একেবারে জমে বরফ হয়ে যাব। এই নাও, তাড়াতাড়ি কাপড়টা পরে নাও। এত সময় কি করতে ভিজলে বলো তো? তোমার তো জ্বর চলে আসবে। গিন্নি, একটু আগুন জ্বালাও তো। আমার তো মনে হচ্ছে সারা শরীর জমে যাচ্ছে। চারদিক থেকে শুধু ঠান্ডা বাতাস বইছে গো। আগুন জ্বালাবো কি করে? ঘরে তো একটু শুকনো কাঠও নেই, বন্যার জলে সব ভিজে গেছে। তাহলে কি করব গিন্নি? মনে হচ্ছে এই শীতে আমি আর বাঁচবো না। অমন করে বলো না, গায়ে একটু বেশি করে কাঁথা জড়িয়ে বসু, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধান সব শেষ গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেছে। বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। কি যে ঠান্ডা, কি যে ঠান্ডা! এই বন্যায় তো সবারই বেশ ক্ষতি হবে। শীতের দিনে বন্যা হচ্ছে, চারিদিকে বরফ পড়ছে, মনে হচ্ছে আমরা বরফের দেশে বসবাস করছি। হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। বৌমা, আমায় কটা খেতে দাও বৌমা, আমি যে আর পারছি না। খিদের যন্ত্রণা যে সহ্য করতে কষ্ট হচ্ছে খুব। কোথা থেকে খাবার দেবো মা? রান্নাঘর যে পুরো জলের নিচে ডুবে আছে, ঘরে জ্বালাবার মতো একটা শুকনো কাঠও নেই। খুব যে খিদে পেয়েছে মা, ঘরে কি কোনো শুকনো খাবার আছে? না মা, ঘরে তো তেমন কোনো খাবারও নেই। হায় সৃষ্টিকর্তা, এই কোন অভিশাপ! এমনিতেই কনকনে শীত, চারিদিকে জল আর জল, বেঁচে থাকার কোনো উপায় নেই। না আছে খাবার, না আছে আগুন জ্বালানোর কোনো উপায়। একটু ধৈর্য ধরুন মা, জল একটু শুকলেই আমি খাবারের ব্যবস্থা করে দেব। ঘরের চারদিকে জল, গাটাও মনে হচ্ছে কোনো সময় গরম হচ্ছে না। চারদিকে শুধু ঠান্ডা হাওয়া বইছে। তারপরে পেটে কোনো দানা পানিও নেই।
কি গো, এত শীত লাগছে তোমার? কতগুলো কাঁথা তো দিলাম, দেখি তো জ্বর আসলো নাকি? ও মা, তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে যে। জল না কমলে যে ওষুধেরও ব্যবস্থা করতে পারবো না। এত চিন্তা করো না গিন্নি, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। আমি তো আর খাবারের ব্যবস্থা করতে পারলাম না। মাকে দেখো, একটু কোথাও থেকে খাবার এনে দিতে পারো কিনা। পরের দিন আস্তে আস্তে কুয়াশা কেটে রোদ উঠল, বন্যার জলও নিচে নামতে শুরু করলো। মিতা কিছু টাকা নিয়ে দ্রুত হেঁটে গিয়ে তাদের জন্য কিছু শুকনো খাবার ও দিনুর জন্য ওষুধ কিনে আনলো। ওষুধ খেয়ে দিনু কিছুটা সুস্থ হলো। কয়দিন পরে খাবার খেলাম, দেখে যেন প্রাণ ফিরে এলো। সর্বনাশা বন্যা গ্রামটা একেবারে ধ্বংস করে দিল। এই তো জ্বর কিছুটা কম হয়েছে, তুমি একদম চিন্তা করবে না। কাজ করে একবেলা নুন ভাত খেয়ে যেভাবে দিন পার হয় হবে। এই বছর না হয়ে একটু কষ্টই করব। সবকিছু আবার নতুন করে শুরু করে ঠিক করার আশা মনের ভেতরে উকি দিচ্ছিল।